কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কে কোথা থেকে আমার ঘটনাটা আজকে শুনছো। তাহলে চলো, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে রেকর্ড করছি, বাইরে বেশ ঝরঝরিয়ে বৃষ্টি হচ্ছে। আজকের ঘটনাটা শুধু শোনো। আমরা এরকম অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক জায়গার অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স আমাদের থাকে। দেন ওখানে আমরা বাইরে মেঘ ডাকছে, জানি না শুনতে পারছো কিনা। যাই হোক, বাইরে আমরা যে ঘুরতে যাই নানা রকমভাবে আমাদের এক্সপিরিয়েন্স তো হয়। এবার বিষয়টা হচ্ছে এমন, আমরা জায়গায় যাই, আমরা কখনোই আগে থেকে ভেবে যাই না যে আমাদের সাথে কি হতে পারে। সেটা আমরা কখনোই কিন্তু ভাবি না। কোনো জায়গায় গেলে আমরা সেই জায়গাটা আনন্দ করতেই যাই। তো আজকের ঘটনাটা আমাকে পল্লবী দিদিভাই পাঠান। পল্লবী দিদিভাইয়ের বাড়ি হচ্ছে আগরপাড়া। দিদিভাই বলেন, আপনার সাথে দেখা করা আমার বহুদিনের ইচ্ছে। অবশ্যই মায়ের যদি ইচ্ছে হয়, বড় মায়ের ইচ্ছে থাকলে অবশ্যই আপনার সাথে একদিন না একদিন আমার দেখা হবে। আজকের ঘটনাটা পল্লবী দিদিভাই বলেন যে, বনু, আমি তোমার থেকে বয়সে অনেক বড়। আমার বয়স এখন 61 বছর, হয়তো আমি তোমার মায়ের বয়সী হব। আমার পরিবারকে নিয়ে, আমার হাজব্যান্ড গত হয়েছেন, উনি নেই, থাকি আমার মা বাবার কাছেই। আমার মা আছেন, বাবা নেই। আর আমার এক মেয়ে, সে বাইরে গেছে চাকরির জন্য। বাড়িতে মা আমি থাকি। মা আর মেয়ের দুজনের প্রত্যেক দিনের লড়াই, বেঁচে থাকার, রান্না করা, বাজার করা, খাওয়া, এই আমাদের সংসারের কাজ। বাড়িতে একজন কাজের লোক রাখা আছে, উনি আসেন, ওনার ইচ্ছা খেয়াল মতো উনি কাজ করে দিয়ে যান। আমরা একটা ফ্ল্যাটে থাকি। তো দিদিভাই বলেন, বিগত বহুদিন ধরে ভাবছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাব। হ্যাঁ, আজকে কিন্তু জমজমাটি ঘটনা, কারণ ঘুরতে যাওয়া আর সেখানে কোনো রকম হন্টেড এক্সপিরিয়েন্স আমাদের সব সময় ভালো লাগে। তো দিদিভাই বলেন, অনেক দিন ধরে মাকে বলছি, মা, মায়ের তো বেশ বয়স হয়েছে, যেখানে আমার 61 বছর বয়স, মায়ের তো তার মানে বুঝতে পারছো, মা সেরকমভাবে হাঁটাচলা করতে পারেন না, তবুও কিন্তু আস্তে আস্তে উনি হাঁটেন। কোনো কিছুর সাহারা লাগে না, আমাকে ধরলেই মা হাঁটতে পারেন। তো একা একা তো কোনো জায়গায় যাব সেটা ভাবতেও পারি না, যেহেতু মা কোনো বাচ্চা আছেন। তো কোথায় যাব, একটা আমাদের যে ফ্ল্যাটে থাকি ওখানে এক দাদার একটি গাড়ি আছে, 4 হুইলার। তো খুব ভালো সম্পর্ক, ওনাদের বাড়ি যাওয়া আসা, ভালো একটা সম্পর্ক আমাদের। তো সেই দাদাকে বললাম যে, দাদা, এরকম দীর্ঘদিন ধরে বাড়িতে বসে 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 আর ভালো লাগছে না। যে কোনো মানুষের একটা সময় বছরে না হোক, যারা পারে না 2 বছর 3 বছরও একবার ঘুরতে কোথাও যেতে হয়। তো ওনাদের বলতে উনি তখন বললেন যে, আমাদেরও তো একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, কিন্তু জায়গাটা এখনো সিলেক্টেড হয়নি, হলে পরে আমরাও যাব। তোমরা যদি যেতে চাও আমাদের সাথে যেতে পারো। কি, মা মেয়ে একা ঘুরতে যাবে? আমাদের সাথে চলো, সবাই মিলে খুব খুব আনন্দ হবে। আর মাসিমারও কোনো অসুবিধা হবে না, তোমারও কোনো অসুবিধা হবে না। তো আমি বললাম যে, ঠিক আছে, তাহলে আপনারা কোন জায়গায় যাবেন? যদি সেখানে যাবার মতো হয়, কারণ আমার মা তো ওই দীঘা, মন্দারমণি এইসব জায়গায় আমার মা যাবে না, বয়স হয়েছে তো। উনি সবসময় একটা মানে যেখানে ঠাকুর দেবতার স্থান ওরকম জায়গায় যেতে পছন্দ করে না। আমারও সত্যি কথা বলতে ওরকমই পছন্দ হয়। একটা সময় ছিল যখন মেয়ে কাছে ছিল, স্বামী বাঁচা ছিল, তখন এইদিকে ওইদিকে ঘুরেছি, আনন্দ করেছি। এখন আর সেগুলো ভালো লাগে না। যাক গে, এই কথা হলো। 3-4 দিন পর ওই দাদা একদিন ওনার ওয়াইফকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। ওনারাও ফ্ল্যাটেই থাকে, পাশাপাশি আসেন। এসে আমাকে বলল, এই তোমরা ঘুরতে যাবে বলছিলে মা মেয়ে, দেখো আমরাও ঘুরতে যাব। আমরা যেখানে ঠিক করেছি হয়তো তোমরা সেখানে যেতে পারবে। কারণ কোথায় না, তারাপীঠ। তখন দিদিভাই তার মাকে বললেন, মা, তারাপীঠ যাবে বলছে দাদারা। দাদা, ওই বৌদি, চলো তারাপীঠ থেকে ঘুরে আসি। তো মা বলল, ঠিক আছে, চল, কবে যাবি? আমার কোনো অসুবিধা নেই। মা বললেন, যাব। দিদিভাই ওনাদেরকে বলল, আপনারা কবে যাবেন? না, 7 তারিখ ডিসেম্বর 2023 সালটা ছিল, শীতের সময়। বলল, এই সময় আমরা 7 তারিখ সকালবেলা 6টা 6:30টার মধ্যে বার হব। ভালো কথা।
এবার সকালবেলা কি হয়, ওই 6টা 6:30 বললে 6টা 6:30 অতগুলো মানুষ, ওনাদের বাড়ির প্রায় 7-8 জন, ওই দাদা ভাই, ওনার মিসেস, দেন ওনার ছেলে আছে, মেয়ে আছে, ওনার বৌমা আছে, নাতি আছে, আবার আমরা সবাই মিলে তো হবে না। তা ওনারা বলল যে সবাই মিলে যাব একটা 6টা 6:30 একটা টাইম, তারপরে যতটা লাগবে। যাই হোক, কথা মতো কাজ। 7 তারিখ ডিসেম্বর 2023 সালে আমরা চললাম সবাই মিলে আনন্দ করে। 8টার সময় আমাদের গাড়ি আমাদের ফ্ল্যাটের নিচ থেকে 4 চাকা দুটো ছাড়া হয়। আমরা গেলাম, তারাপীঠে যাই। তারাপীঠে গিয়ে ওই সময় আমরা দেখলাম মোটামুটি তারাপীঠে বেশ লোকজন আছে, আর তারাপীঠে শীতের সময় ভালো লোক হয়। তো আমরা গেলাম। এবার হোটেল, সব থেকে বড় কথা হচ্ছে একটা ভালো হোটেল। এবার দেখো, আমার মা যেহেতু এজেড পারসন, উনি তো লিফট ছাড়া কোনো হোটেলে উনি যেতে পারবে না, মানে সিঁড়ি কেটে উনি উঠতে পারবেন না, ওনার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এমনকি 61 বছরের আমাদের দিদিভাই যিনি ঘটনাটা শেয়ার করেছেন, ওনারও প্রবলেম, লোয়ার পোর্শনে পায়ে হাটে প্রচণ্ড ব্যথা, উনিও উঠতে পারবেন না। তো সেখানে দাঁড়িয়ে কথা হলো যে যাদের সাথে গেছিল তারা পাশের একটা রুম নেয়, ওনাদের লিফট ছিল না। তো যেহেতু মা আর মেয়ে, তারা তার পাশে একটা রুম নেয়, যেখানে তারা একদম সেকেন্ড ফ্লোরে, কেন নিচে ওদের কোনো রুম পায়নি, প্রচণ্ড ওই সময়টা ক্লাউড ছিল, তার জন্য সেকেন্ড ফ্লোরে ওরা একটা রুম নেয়। দিদিভাই বলেন সেকেন্ড ফ্লোরে যে রুমটা আমরা নিই, সেই রুমটা বেশ বড় সুন্দর একটা ভালো হোটেল, নাম করা। আবার ওই হোটেলই আমাদের দীঘাতে আছে, পুরীতে আছে, অনেক জায়গায় ওই হোটেলের নামে হোটেল আছে। তো আমরা একটা হোটেল নিলাম, আমাদের হোটেল নাম্বার ছিল 201। দিদিভাই বলেন মাকে ধরে নিয়ে যাওয়া হয়, ওই হোটেলে লিফট ছিল, লিফট কাজ করছিল না ওই সময়টা, ধরে নিয়ে যাওয়া। আর মা তো সত্যি কথা বলতে হয়তো 2 দিনের মধ্যে একটা দিন হয়তো ধরে নিয়ে গেলে মা মায়ের মন্দিরে যাবেন, তারা মাকে হয়তো একটু দেখবেন, কেন মা লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া এসব মা পারবেন না। তো আমি ওই হয়তো একটু টাকা পয়সা দিয়ে ওখানে যেগুলো স্পেশাল লাইন হয়, হ্যাঁ, 500 টাকা 1000 টাকা দিয়ে হয়তো মাকে পুজো দেবো, কারণ আমারও দাঁড়িয়ে থাকা, তার থেকেও বড় কথা মাকে একা রেখে আমি ওই লাইনে 5-6 ঘন্টা দাঁড়িয়ে পুজো তো দিতে পারবো না, কারণ মা আমার বয়স্ক, অসুস্থ, মাকে দেখতে হবে। যাই হোক, আমরা ওই রুমটায় থাকি। পাশে যাদের সাথে আমরা যাই, আমাদেরই বললাম প্রথমে বিল্ডিংয়ে ওনারা থাকেন, ফ্ল্যাটে, একই ফ্ল্যাটের। তো ওই দাদাভাই ফোন করে বলল যে তোমরা মন্দিরে যাবে, আমরা মন্দিরে বেরোচ্ছি। তখন বিকেল ওই 6:30-7টা বাজে। তো মাকে বলতে মা বলল যে না, এই রাতের বেলা আমি বেরোবো না, তোর যদি মনে হয় আমি রুমে থাকি, তুই ওদের সাথে যা, গিয়ে একটুখানি মাকে দর্শন করায় যা, আর মোবাইলে পারলে একটু ভিডিও করে আনিস। এসছি, মায়ের কাছে যেতে পারলাম না, শরীরটা দিচ্ছে না, কেন মায়ের পক্ষে এতটা জার্নি করে যাওয়াটাও তো পসিবল না। সে একটা গাড়ির মধ্যে ওরকমভাবে গেছে, যদিও আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি, খাবার দাবার খেয়েছি, হাঁটা চলা করেছি, মোটামুটি সবাই বয়স্ক, শুধু ওইদিকে ওই দাদার বৌমা, ওই ওনার নাতি, ছেলেই যা একটু ইয়াং, এছাড়া ওনাদেরও তো বয়স হয়েছে। যাই হোক, সেখানে গিয়ে আমি দাদাকে ফোন করে বললাম যে দাদা না, সকালবেলায় বেরোবো, একবারে মাকে ধরে নিয়ে যাব, মাকে গিয়ে একটু পুজো দিয়ে মা, তারা মায়ের দর্শন করবেন, তারপর মাকে নিয়ে চলে আসবো, মন্দিরে রেখে পুজোটা দিয়ে নেবো। ওই 1000 টাকা 100 টাকা 1000 টাকা 500 টাকা দিলে পারে তো অতক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, আধ ঘন্টা 1 ঘন্টার ব্যাপার, কোনো অসুবিধা হবে না, এখন আর বেরোবো না। দাদাভাই বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তারা তাদের মতো চলে যান, আমরা যাই না। আমরা রুমে আছি, মা বলল যে রাতের বেলা আমি একটু মুড়ি খাবো। আমার মা এমনিতে রাতের বেলা বহু বছর হয়েছে, বাবা মারা যাওয়ার পর থেকে মা রাতের বেলা ভাত টাত রুটি সেরকম কিছুই খায় না, মুড়ি চিড়ে এইসব খেয়েই থাকেন। তো আমি বললাম মুড়ি এখন কোথায় পাবো, আমরা তো মুড়ি টুড়ি ক্যারি করছি না, ভেবেছি হয়তো ঘুরতে যাচ্ছি, হোটেলে একটা রুটি বা দুটো ভাত খেয়ে নেবে, হয়ে যাবে। মা আবদার করে বসলো যে আমি রাতে মুড়ি খাবো, কারণ এতটা জার্নি করে যাওয়া সকাল থেকে, তার মধ্যে ঠিক মতো বুঝতেই পারছো, বাড়িতে থাকলে যেরকম মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করে, বাইরে গিয়ে তো সেটা হয় না। তো মায়ের খাওয়া দাওয়া এদিক ওদিক হয়ে গেছে, চা খেয়ে নিয়েছে, অতিরিক্ত বিস্কুট টিস্কুট খেয়েছে,
মা বলছে তুই আমাকে একটুখানি মুড়ি জোগাড় করে দে। তো মা তখন এই কথা বলতে আমি কি করব, আমি একা বেরোবো মাকে রেখে, তো আমি ওই দাদা ভাই আর ওই বৌদিকে ফোন করি। ওনারা তো মন্দিরে গেছেন ফোন করতে। বৌদি বলল কি হয়েছে বলো। আমি বললাম যে বৌদি আপনি একটুখানি আসবেন যখন হোটেলের নিচে একটুখানি দাঁড়াবেন, একটু যদি মুড়ি পান একটু এনে দেবেন। বলছে দেখো মুড়ি তো প্লেন পাওয়া যাবে না, তবে মুড়ি মাখা যদি হয় তাহলে আমি পেঁয়াজ ছাড়া, মা পেঁয়াজ টিয়াজ খান না, পেঁয়াজ ছাড়া আমি মুড়ি মাখা নিয়ে যেতে পারি। এখানে মুড়ি মাখা বিক্রি হয়, ঘুগনি মুড়ি মাখা এটা লাগলেও আমি আনতে পারবো। কিন্তু তুমি বললে নিচে আসবে। বললো ঠিক আছে। প্লেন মুড়ি পাওয়া যাবে না, এই দোকান থেকে প্লেন মুড়ি কোথায় কিনবে কি। এবার দেখুন নিজেদের কাজ তো অন্য কেউ সেরমভাবে করবে না, ওনারা আসতে যেটা রাস্তায় পড়বে ওনারা সেটাই করবে। ওনারা তো আর তোমার জন্য আলাদা 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 জায়গায় গিয়ে খুঁজবে না, এটা কারোর পক্ষেই সম্ভব না, আমি হলে হয়তো করতাম না। তো যাই হোক, একটা সময় আমি ওই হোটেলেই খাবার অর্ডার দিলাম। আমি দুটো রুটি আর কিছু একটা সবজি নিয়েছিলাম, তড়কা এরকম কিছু একটা নিয়েছিলাম, আর রুটি প্লেন নিয়েছিলাম। নিয়ে রাতের বেলাটা খাবো, আমার খাবার দিয়ে যায়, ওনারা একটু দেরি করে আসে। মা ওইদিকে বলছে আমি আর খাবো না, রাত হচ্ছে শুয়ে পড়বো। তো আমি বললাম দেখো বারবার তো ফোন করা তো উচিত না। হ্যাঁ, এইটা কি যে ওনাদের গাড়ি করে এসছি, একটা টাকা ধরে দিয়েছি, এবার ওনাদের দিয়ে আমি মুড়ি আনাবো কিছু আনাবো, এবার আমি তো বলতে পারি না যে দাদা কখন এনে দেবেন, বৌদি মুড়ি নিয়ে কখন আসবেন, আপনারা কি এসছেন, এগুলো বলতে পারি না। তো আমিও খাইনি। তারপরে দেখলাম ওই বৌদি নিজে থেকেই ফোন করলো। তো ফোনটা রিসিভ করতে বলল তুমি একটু নিচে এসো, আমরা নিচে রয়েছি। কারণ বড় বড় হোটেলে কি হয় জানো তো, ধরো তোমার পাড়ার কারোর সাথে দেখা হয়ে গেছে, বা তুমি হয়তো পাশাপাশি অনেকে এসছো, আলাদা আলাদা রুমের মানে আলাদা আলাদা হোটেলে আছো, একটা হোটেলের লোককে একটা হোটেলে কিন্তু অ্যালাউ করে না। হ্যাঁ নিচে আসতে পারো, সোফায় বসতে পারো, রেজিস্ট্রেশন যেখানে হয় বলতে পারো রুম নাম্বার এততে আমাদের লোক আছে, একটু ডেকে দেন, সেটা করবে, কিন্তু তোমাকে রুমে আসতে দেবে না। এরকম আমাদের সাথেও হয়েছে পুরীতে গিয়ে। হুম, যাই হোক। তো আমি নিচে গেলাম মাকে রেখে, মুড়িটা নিয়ে যখন উঠি দরজাটা আমি কিন্তু খুব ভালো করে মনে আছে, আমি দরজাটা খুলে রেখেই যাই। মা তো ঘরে আছেন, মুড়িটা নেব চলে আসবো। গেলাম তো বৌদি বলল সকালবেলা বেরোবো, যত সকালে হোক মাকে তৈরি করে নিও, আমরা টার্গেট করেছি ভোর 4টের সময়। একটা দিনের তো ব্যাপার, একটা দিন তো হয়ে গেল, সেদিন থাকবো পরের দিন চলে আসবো। ভোর 4টের সময় মাকে পুজো দিতে যাব, যে যেরকম লাইনেই পুজো দাও না কেন। ভোরবেলা শীতের সময় ওই অন্ধকার মেঘলা একটা পরিবেশে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা, ওটাই শরীরে যেন একটা মানে অন্যরকম অনুভূতি হয়। মানে আমি তোমাদেরকে বলছি, আমার মনে পড়ছে আমি এরকম শীতের সময় মাকে পুজো দিতে গেছিলাম, একটা এত সুন্দর পরিবেশ মায়ের মন্দিরের ওখানে, চারপাশে মায়ের মন্দিরের রাস্তায় হয়ে থাকে, এত ভালো লাগে, সেটা অনুভব করার মতো না। আমি আশা করি জানি তোমরা অনেকেই গেছো, তোমরা সেটা ফিল করছো। এই কথা বলে আমি উঠে যখন আসলাম দেখলাম দরজাটা ভেতর থেকে লক করা। আমি মাকে ডাকলাম, ও মা তুমি দরজাটা লক করেছো কেন, আমি তো গেলাম আর এলাম, বললাম না তুমি আবার উঠে লক করেছো, দরজাটা খোলো। অনেকক্ষণ ধরে ঢাকায় মা এসে দরজাটা খোলে। মা খুলে আমাকে বলছে আমি তো শুয়েছিলাম, আমি তো দরজা লক করবো কোথা দিয়ে, আমি ভিতর দিয়ে আমি তো উঠিনি। না আমি না সেই কথাটা আর কোনো সত্যি কথা বলতে কানেও দিইনি, হয়তো কোনোভাবে লক হয়ে গেছে, হতেই পারে। তো যাই হোক, মাকে বললাম এ নাও এর মধ্যে মুড়ি আছে, একটা থালা নিয়ে গেছিলাম, কারণ মা তো ওরকম প্যাকেট ট্যাকেট দিয়ে খেতে পারবে না, বয়স হয়েছে। তো মা ভেবেছিল জল মুড়ি খাবে, সেটা আর হলো না। ওই কোনো রকমে দাঁতেরও তো সমস্যা হয় বয়স হলে, ওই চিবিয়ে 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 অনেকক্ষণ ধরে এই মুখে দিয়ে নরম করে করে মা মুড়ি খাচ্ছে। আমি দুটো রুটি তড়কা নিয়েছিলাম, সেটা বসে খাই। খেয়ে মা শুয়ে পড়ে, আমিও শুয়ে পড়ি। রাত যখন 11টা বাজে, মোটামুটি 11টা 5-10 হবে এরকম, পুরো 11টা না, ওই সময় দেখবে গেটে যখন বাইরে দিয়ে যে গেটের মধ্যে একটা লক থাকে না ধরে ঘোরানোর, ওটা ঘোরালে যেরকম ক্যার 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 করে শব্দ হয়, কেউ যদি ঘোরায়, ওরকম মনে হচ্ছে আমাদের হোটেলের যে আমরা রুমে রয়েছি 201, সেই রুমের বাইরে
কেউ লকটাকে ওই রাতের বেলা ঘোরাচ্ছে। খুব আতঙ্কিত হলাম, ভয় পেলাম। হঠাৎ লকটাকে ধরে ঘোরাচ্ছে ওরকম। আর সত্যি কথা বলতে আমাদের সাথে তো কোনো বেটা ছেলে নেই, পুরুষ মানুষ নেই, ভয় তো লাগারই কথা। তো মা কিন্তু ঘুমাচ্ছে, মায়ের কোনো হুঁশ নেই। আমি না ভয় ভয়ে উঠলাম, কি হবে, লক ঠিক করে করেছি তো, কেউ ঢুকে যাবে না তো, মানে একটা আতঙ্ক। আরে বাবা, গলায় হাতে কানে সোনাদানা তো আছে, কিছু হলেও এবার ভয় পাচ্ছি ছিনতাই হবে না তো। উঠে আস্তে আস্তে গিয়ে যখন দরজার ওখানে দাঁড়ালাম, দেখলাম না ভিতর দিয়ে শিকলটাও টেনেছি, ভিতর থেকে লকও করা। বাইরে দিয়ে যতই যাই করুক ঢুকতে পারবে না। মানে মনে নানা রকম খেয়াল, যেটা ভয় পেলে মানুষ আতঙ্কিত হলে হয়। বলছে, দিদি ভাই, আমি না কিছুক্ষণ ওখানে দাঁড়ানো যেই আমি দাঁড়ালাম গেটের কাছে, আমি গেট টাচ করিনি, গেটের সামনে দাঁড়িয়েছি, দেখলাম আওয়াজটা অটোমেটিক্যালি আপনি বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম ঝাঁকে, তাহলে পরে আবার ভাবলাম মনে হয় আমাদের কে করবে, হয়তো আশেপাশে রুমে কেউ আছে, লোকজন হয়তো রাতের বেলা করছে, এরকম হতে পারে, পাশাপাশি হয়তো আছে, এসে বলছে খোল বা কিছু, ওইসব না মনে করে শুয়ে পড়ি। ঘুমিয়েও পড়ি, কেন সকালবেলা উঠতে হবে। বলেছি দাদা বৌদিকে যে 4টের আগে, প্রায় 3টে 3:30টের সময় ডেকে দেবেন, কারণ উঠে রেডি হওয়া, মাকে রেডি করানো। গিজারও ছিল, অসুবিধা নেই, স্নান টান করার কোনো অসুবিধা নেই, গরম জল তো পাবো সকালে। সব কিছু মাথায় ভেবে শুয়ে পড়ি যে সকালে উঠতে হবে। এইবার ঘুমাচ্ছি, গায়ে একদম চাপা টাপা দিয়ে মুড়ি দিয়ে বেশ ঠান্ডা লাগছে, ঘরটাও বড়, ওই ঘরে মোটামুটি 4জন ভালো মতো থাকা যায়। সেই ঘরে মা আমি, এত বড় ঘর, আর শীতের সময় তো আরও যেন ঠান্ডাটা ঘরে ঘুরছে। মুড়ি দিয়ে শুয়ে রয়েছি। হঠাৎ যেন আমার মনে হলো কেউ যেন আমার মুখের মানে ওপরের কাপড়টা, আমি যে একটা ব্ল্যাঙ্কেট ওখান থেকে দিয়েছে, যে ব্ল্যাঙ্কেটটা রাখা ছিল হোটেলে, আমি মুখের মধ্যে এরকম এক সাইড হয়ে এরকম এতটা টেনে শুয়েছি যাতে কানে ঠান্ডা না লাগে। আমার মনে হলো কেউ যেন কাপড়টা হালকা করে ওই সরালো ব্ল্যাঙ্কেটটা মুখের সামনে দিয়ে। টের পেলাম, কিন্তু চোখে এত ঘুম, বিশ্বাস করো আমি চোখ খুলতে পারছি না। চোখ যেন, মানে আমি বুঝতে পারছি অনুভূতি অনেক কিছু, হেঁটে চলে বেড়ানোর একটা শব্দ, যদি টাইলসের উপর খালি পায়ে কেউ হাঁটে, একটা নিস্তব্ধ ঠান্ডা পরিবেশ, শীতের রাতে হাঁটা চলার শব্দটাও কিন্তু পরিষ্কার বোঝা যায়, হয়তো ফ্যান চললে সেটা বোঝা যেত না। আমি সেই পায়ের ফুট স্টেপের সেই শব্দটাও পাচ্ছি, খুব ভালো করে বুঝলাম কেউ মুখের ব্ল্যাঙ্কেটটা আমার সরালো। কিন্তু বিশ্বাস করো, আমি চোখ খুলে দেখার মতো সেরকম কোনো সিচুয়েশানে নেই। অনেকক্ষণ ধরেই আমি আওয়াজ পাচ্ছি কেউ যেন আমার বিছানায়, আমার পায়ের কাছটা এসে কেউ বসলো। মানে কেউ বসলে যেরকম সোফাটা একটু ডাউন হয়ে যায়, ঠিক ওই রকম বসার মতো একটা আমি অনুভূতি পেলাম অদ্ভুতভাবে। মানে এবার যেন আমার ভিতর থেকে বলছে, না এবার চোখটা খোল, এইবার চোখটা খোল, কারণ মা তো করবে না এরকম, অসম্ভব ব্যাপার। মা উঠলে আমাকে ধরে আগে ডাকবে, মনা ওঠ, মা তো উঠবে না। অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমি কিন্তু জাগা, চোখ খুলতে পারছিলাম না। চোখটা খুলেই না আমি দেখছি মা কোথায়। দেখলাম মা তো আমার পেছনে, মা ঘুমাচ্ছে, পুরো মুড়ি দিয়ে মা ঘুমাচ্ছে। আমি না আস্তে করে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ওই খাটের উপর উঠে বসলাম। বসে না আমি ভালো করে ঘরটা দেখছি। বিশ্বাস করবে না, এই অনুভূতিগুলো মনে হয় যাদের সাথে হয় ঘুরতে গিয়ে, বেসিক্যালি তারাই জানে, কেউ এই অনুভূতি ফিল করতে পারবে না। বিশ্বাস করো, আমি পরিষ্কারভাবে, মানে যখন আমি রুমটা দেখছি না, রুমটার পরিবেশটা অন্যরকম, রুমটা দেখেই ভয় লাগবে, এত ভয় লাগছে। লাইট কিন্তু জ্বলছে, উপরে যে সিলিং লাইটগুলো থাকে, মায়ের ওইদিকে একটা এইদিকে একটা, দুখানা সিলিং লাইট জ্বলছে, আলো রয়েছে, অন্ধকার না, বেশ আলো, পরিষ্কার। কিন্তু মানে পরিবেশটা, রুমের ভয় লাগছে আমার, জানি না কেন, হয়তো আমি আগে থেকে ভয় পেয়ে আছি বলে হয়তো ওই জন্য ভয় লাগছে, সেরম কিছু না, মনকে বোঝাচ্ছি। এর মধ্যে শুরু হলো, সেটা হচ্ছে বাথরুমে জল পড়ছে, মানে হালকা করে যদি কেউ কলটা খোলে
যেরকম ঝিরঝির ঝিরঝির করে জল পড়ে, কিন্তু এই জলের শব্দটা আমি উঠে বসি যখন ছিল না, মা তো উঠিনি, আমি উঠিনি, অটোমেটিক্যালি কী করে জল পড়তে পারে? তো ঝিরঝির ঝিরঝির করে বাথরুমে জল পড়ছে বালতিতে। অনেক সাহস করে অনেকক্ষণ ধরে বসে বসে না, উঠলাম। উঠলাম, উঠে মাকে ডাকলাম। ঘড়িতে দেখলাম 2:50। জানি বৌদিরা ফোন করবে একটু পরেই, তো একসাথে যাব, উঠে পড়ি। মাকে বললাম, ও মা, মা, ও মা, ও মা ওটো মা, পুজো দিতে যাবো মা, আমরা তো তারাপীঠে এসেছি। ও মা চোখ খোলো। মা চোখটা খুলে বলল, হ্যাঁ উঠছি, তুই যা, রেডি হ, ব্রাশ ট্রাশ কর, উঠছি। আমি বললাম, না না তুমি ওঠো। অ্যাকচুয়ালি ব্রাশ করার জন্য মাকে নিয়ে যাওয়ার জন্য ডাকা না, মাকে ডাকা আমি ভয় পাচ্ছি। একটা মানুষ যদি ঘরে চুপচাপ বসেও থাকে না তোমার সাথে, তাহলে পরে দেখবে তোমার ভয়টা অতটা লাগে না, কারণ আমি ভয় পাচ্ছি, তখন আমি ভীত হয়ে যাচ্ছি। যাই হোক, মা বলল ঠিক আছে, উঠে বসলো। খাটের উপরেই মা বসে আছে, বসে ঠাকুর দেবতার নাম নিচ্ছে, যেটা মা সারাদিন করেন সেটাই করছে। আমি বাথরুমের কাছে গেলাম, মা উঠতে উঠতে কিন্তু ঠাকুর দেবতার নাম নেওয়া শুরু করলো। ওই বাথরুমে জল পড়ার শব্দটা বন্ধ হয়ে গেল। মা তো নব বিষ্ণু, নব বিষ্ণু, মা তারা, মা তারা, মা গো তোমার কাছে এসছি, ভোলে বাবার নাম, গণেশ বাবার নাম, সবার নাম স্মরণ করছে। সকালে মা প্রত্যেক দিন করেন। দেখলাম বাথরুমে জল পড়ার শব্দটা বন্ধ। এবার বাথরুমে ঢুকে ওয়াশরুমে যে আমি স্নান করবো, ব্রাশ করব, সেটা ভয় লাগছে। গিজারটা অন করলাম, করে আমি ব্রাশ করছি ঘুরে ঘুরে রুমের মধ্যে। আমাকে মা ঠাকুরের নাম নিতে নিতে বললো, দেরি করছিস কেন, তাড়াতাড়ি কর, দেরি করছিস কেন, যা স্নানটা করে নে। আমি বললাম যাচ্ছি, মানে ভয় তো একটা লাগছে কোথাও। যাই হোক, টুকটুক করে গিয়ে বাথরুমে গেলাম। বাথরুমের না লকটা আর ভিতর থেকে আটকায়নি। আমি বললাম মা তো আছে, এমনি তো কেউ নেই, খোলা থাক, যদি কোনো বেগতিক দেখি 1 লাফ দিয়ে বাথরুম থেকে বাইরে বেরোবো। ভয় তো একটা লাগে না মনে, একটা অচেনা অজানা জায়গা। দিদিভাই বলছে কোনো রকমে গিজারে জল দিয়ে ভালো করে স্নান টান করিনি, চুল টুল তো ভেজানোর ক্ষমতা হয়নি, স্নান টান করি, স্নান করে বেরোই বাইরে। মাকে বললাম মা এবার চলো। এবার মাকে একটু তেল ঠেল মাখালাম, শীতের সময় তো তেল মাখালাম, মাকে নিয়ে গেলাম। মাকে নিয়ে গিয়ে আমি স্নানটা বাড়িতেও করাই মাকে, মা একা একা পারেন না। মাকে ওই গরম ঠান্ডা জল মিলিয়ে স্নান করিয়ে মুছিয়ে সায়া ব্লাউজ পরিয়ে মাকে বললাম মা দেখো শাড়ি, মাকে পরিয়ে দিলাম। মাকে আগে রেডি করি, রেডি করি মাকে বললাম তুমি বসো, এবার আমি রেডি হই। ওর মধ্যে দেখলাম বৌদি ফোন করেছে। বৌদি বলছে কী রে তুই উঠেছিস, আমার নাম করে বলল। আমি বৌদিকে বললাম বৌদি আমার স্নানও হয়ে গেছে। বলে ওরে বাবা, আমাদের তো সব এখন রেডি হচ্ছে, কেউ এখনো দাদা চান করেনি। আমি বললাম ঠিক আছে তোমরা করে নাও, আমরা রেডি হয়ে চুপচাপ খাটের মতো পাটা ঢুকিয়ে বসে আছি। ফোন করলো তখন 3টে ওই 45-47 হবে। বললো নিচে আয়। নিচে গেলাম, হোটেলে দেখলাম লোক রিসেপশনে শুয়েছিল। বললাম দাদা আমরা পুজো দিতে যাব। বললো গেট খোলা আছে, আপজানও ছিল, গেটটা খুলে দিল। আমরা বেরোলাম, মন্দিরে গেলাম, পুজো টুজো দিলাম। পুজো দিয়ে আমরা যখন রুমে আসলাম তখন মোটামুটি ওই 7:30-8টা বাজে। কেন মাকে বসিয়ে রেখেছিলাম ভালো করে, কেন আমি জানি মা তো আর যাবেন না, হয়তো মা না গেলে মাকে তো রেখে আমি আর যেতে পারবো না। যাই হোক, তা বৌদি বলল আজকে খাবার সময় মাসিমাকে নিয়ে নিচে আসবি, আমরা সবাই একসঙ্গে সবাই খাবো। আজকে তো দাদা বলেছে তোকে আর মাকে আমরাই খাওয়াবো। আমি বললাম না 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 না, এটা কি করে হয়। যাই হোক, বলছে সবাই মিলে একই ফ্ল্যাটে থাকি, একসাথে এসেছি, তোরা তো ওরকম করলে হবে, পরপর ভাবছিস কেন, নিজে দাদা বৌদি মনে করতে পারছিস না, সেই একটা অন্যরকম ফিলিংস। আমি বললাম ঠিক আছে। এইবার মাকে বললাম মা চলো, মা কোনো মতে যাবে না। এবার মাকে আমি ভাবছি দিনের বেলা কিছু হবে না, রেখে যাবো, কাউকে বলতেও পারছি না রাতে কি হয়েছে। মা বলছে তুই যা না, তুই যা, তুই গিয়ে খেয়ে আয়, আর ওখানে তো ভাত নিয়ে আসতে পারবি, আমার জন্য 2টো ডাল ভাত নিয়ে আয়, কিছু আনতে হবে না, মা তো মাছ মাংস এসব খান না, তুই ডাল ভাত একটু ভাজা টাজা পেলে নিয়ে আয়, ওই খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে, সাবধানে থাকবে, এই দেখো এরকম এরকম করে আমাকে ফোন করবে। মাকে বললাম আমার ফোনটা আমি ঘরে রেখে দিয়ে গেছি, বৌদির নাম্বারটা জয়ন্তী বৌদি বলে সেভ করা প্রথমেই রেখেছি। বললাম তুমি এইটা ফোন করবে, আমি একা যাই। এবার যা হয়, গিয়ে এই হোটেল ওই হোটেল ঘুরে আনন্দ ফুর্তি, একটা আনন্দ তো হয় সবার সাথে। ওই গল্প গুজব করতে করতে খেয়ে দিয়ে মায়ের জন্য 2টো ভাত নিয়ে উপরে আসি। মা আমাকে বলছে
মনা, এই হোটেলের রুমটায় আমার মনে হয় কিছু আছে। আমাকে যেই বলেছে না, আমার যেন শরীরের ভিতরে না অস্থির সাথে সাথে শুরু হয়ে গেল। আমি বললাম, কেন মা, কি আছে? জানি আজকে রাত তো থাকতে হবে, মাকে বেশি কিছু বলতে দিলে বুঝতে দিলে হবে না। শরীর খারাপ হয়ে গেলে পরে সমস্যায় পড়ে যাবে সবাই। আমি তো পড়বো, দাদা বৌদি ছেলে বৌমা সবাই পড়বে। আমি মাকে বললাম, কেন, কি হয়েছে? হ্যাঁ, এত বড় হোটেল, এত টাকা ভাড়া, কি হয়েছে? মা বলল, না তুই চলে গেলি না মোনা, তুই যাবার পর আমি একবার বাথরুমে গেলাম। বাথরুম থেকে যখন আমি বেরোই, আমি দেখলাম তুই ওই কোণে দাঁড়িয়ে আছিস, আর তোর হাতে টাকার ব্যাগটা রয়েছে। আমি তোকে বললাম যে, মনা, তুই এখনো যাসনি, তুই তো চলে গেলি, আবার এলি কখন? সে না কোনো উত্তর দিল না। এই কথাগুলো যখন বলছে, আমারও দেখো গা কাটা কাটা দিচ্ছে। দিদিভাই বলছেন, মা যখন এই কথাটা, দেখো রাতের বেলা হতে পারে আমার মনের ভুল বা কিছু, কিন্তু আমার বয়স্ক মা, আমার বৃদ্ধ মা, উনিও তো ভুল করবে না। উনি বলছে, আমি বুঝতে পারলাম জানিস সেটা পরে, যে আমি বললাম যে, কিরে টাকার ব্যাগ ফেলে গেছিস, তুই আবার আসলি? কোনো কথা বললো না, সোজা আমার সামনে দিয়ে গিয়ে গেট খুলে বেরিয়ে গেল। এবার আমি তো খুব ভালো করে জানি। দিদিভাই বলছে যে, সোনা বোন, আমি তো জানি, আমি তো যাইনি, আমি তো টাকা নিয়ে আগেই বেরিয়ে গেছি, আমি তো যাইনি, তাহলে কে গেছে? এবার আমি মাকে মিথ্যা কথা বলি। আমি বললাম, হ্যাঁ তুমি বেশি বকো তো, বক বক করবে, ওরা নিচে দাঁড়িয়েছিল ওর জন্য আমি চলে গেছি, আমি এসছিলাম, কিন্তু পাছেও আমি আসিনি, আমি আসিনি। তো মা বললো, ও আচ্ছা, আমি ওটাই না ভয় পেয়েছি জানিস তো। কিন্তু তুই সত্যি এসেছিলিস না, তুই তো বলছিস তুই এসেছিলিস। যাই হোক, মা তো অত মাথায় চিন্তা ধরে রাখতে পারে না, বয়স হয়েছে। তো যাই হোক, মাকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। মা খেলো। আমি না মাকে বললাম, মা তুমি শোও, আমি হোটেলে এখানটা হাঁটাহাঁটি করছি, এই মানে করিডরটা থাকে রুমের দরজার সামনে, লম্বা করিডর, আমি ওখানটা হাঁটছি। মা বললো, আবার হাঁটাহাঁটি করবে? আমি বললাম, হ্যাঁ, বাইরে তো কোথাও যাচ্ছি না, এখানেই আছি। তো আমি হাঁটছি পায়ের আওয়াজ করে করে, যাতে মা বুঝতে পারে আমি আছি, কেন মা ভয় পেয়েছে আমি জানি। আমি না ওই দাদাকে ফোন করলাম। দাদাকে বললাম, দাদা, আমরা যেই হোটেলে আছি, 202 নম্বর রুম, 201 নম্বর রুম, সরি, দোতলায় রয়েছি। আমাদের সাথে না রাতের বেলা কালকে এরকম হয়েছে, যেটা আমি সত্যি কথা বলছি কোনো কর্ণপাত করিনি, কিন্তু সকালবেলা মা আমাকে এই বললো, মায়ের সাথে এরকম হয়েছে। দাদা বলছে, কি বলছিস? আমি বললাম, হ্যাঁ দাদা। বলছে, তাহলে কি তোরা যেই হোটেলে রয়েছিস সেই রুম কি খারাপ? আমি বললাম, আমি জানি না, খুব ভয় লাগছে দাদা, আজকে যদি রাতের বেলা একটু ফোন করি, কোনো প্রবলেম হলে একটু ফোনটা ধরবেন। বললো, নিশ্চিন্তে থাক। বৌদি পাশ থেকে বলছে, কি হয়েছে, কি হয়েছে, ফোন করেছে, কি হয়েছে? তো বললো, আমি তোর বৌদিকে বলি, নাহলে ও আবার পাগলা হয়ে যাবে। আমি বললাম, মাকে কিছু কেউ জানাবেন না, বাড়ি যাওয়া পর্যন্ত। বললো, ঠিক আছে। রাতের বেলা কোনো রকমে, মানে সেই কোনো রকমে হোটেলের মধ্যে, সেই মাকে বললাম, মা একটা রুটি খাও, ওই দাঁত নেই, তুমি জলে চুবিয়ে খাও, একটা রুটি খাও, মুড়ি টুড়ি খেতে হবে না। সেই মা তো খাবে না। রুটির সেই ওপরে যে নরম নরম রুমালের মতো হয়, দু সাইড দিয়ে দুটো রুটি ছিঁড়ে ওই দিই, মা তো দাঁত নেই, মুখে দিয়ে ভিজিয়ে 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 খায়। কোনো রকমে মা ওই খেলো শুধু, তাও দুধ ফুধ কিচ্ছু খাইনি। খেয়ে শুয়ে পড়লো, কারণ মা বলছে আমার শরীর ভালো লাগছে না। আমি তার আমাকে ডাকছি, মা তোমার কাছে এসে এরকম এরকম ফেস করতে হচ্ছে, তুমি যেরকম করে সকালটা করে দাও, যাতে বাড়ি চলে যাই, নিজেদের গাড়ি অসুবিধা হবে না। আমরা সাইট সিনও ঘুরতে যাইনি, দাদা বৌদি ওরা গেছিল, ওদের মানে ছেলে বৌমা নিয়ে। রাতের বেলা মানে খুব, মানে সারাটা রাত না একটা হ্যাট্রিকের মধ্যে গেছে, বিশ্বাস করো। কারণ আমার মধ্যে যদি ভয়টা সীমিত থাকতো তাহলে ঠিক ছিল, যেখানে আমার মায়ের মনে ভয়টা চলে গেছে। মা যখন রুমের মধ্যে আমাকে দেখেছে, এবার আমার তো ভয় লাগছে, মানে মা, আমি শুয়ে রয়েছি, ওখানে না মা দেখে যে সে দাঁড়িয়ে রয়েছে আমার রূপ ধরে কেউ, তাহলে তো মা মনে হয় হার্ট ফেল করে ফেলবে। মা তো বয়স্ক মানুষ না, হার্ট অ্যাটাক করবে, মেয়ে পাশে শুয়ে রয়েছে, সামনে কে দাঁড়িয়ে রয়েছে। আমি সারা রাত ওই ফোন ঘাঁটতে 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 ঘাঁটতে, ফোন হাতের থেকে পড়ে যাচ্ছে গায়ের মধ্যে, বিছানার বালিশের মধ্যে পড়ে যাচ্ছে, মানে ঘুম পেয়ে যাচ্ছে, আবার সেই ফোন নিয়ে করছি, 5 মিনিট চোখ লেগে যাচ্ছে, এই করে করে কোনো রকমে মানে ভোরটা হয়।
কোনো রকমে যখন ভোর হয় আমি দাদাকে ফোন করলাম, দাদা বলল যে রাতে কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম না, ঘুমাইনি। বললো গাড়িতে ঘুমিয়ে নিবি চল। সেই মাকে নিয়ে কোনো রকমে যখন বেরোই তখন মাকে গাড়িতে জায়গা করে বসিয়ে দেওয়া হয়। বৌদি বলল তুই ছেড়ে দে, মালপত্রগুলো ঢোকা, আমি মাকে বসিয়ে দিচ্ছি। তখন ওই দাদা বলল যে বোন, তুই একটু হোটেলে তোদের রিসেপশনে চল তো। আমি বললাম কেন? বললো চল না। রিসেপশনে গেলাম। রিসেপশনে যেতে একটা ছেলে ওখানে বসেছিল, ওই 17-18 বছর বয়স, কেউ নেই, অত সকালবেলা আমরা ছাড়ছি। তো ছেলেটাকে ডাকলো ওই দাদা, বললো তোমাদের দোতলায় 201 নম্বর রুমটা এনারা ভাড়া ছিল। একদিন দুদিন ছিলাম আমরা ওই রুমে। কোনো রকম কিছু কি প্যারানর্মাল বিষয় আছে, ভৌতিক ভূতপ্রেত বিষয়? ছেলেটা বলছে না না, এরকম তো কিছু নেই, কিন্তু না না করছে, ওর মুখটা ছোট্ট হয়ে যাচ্ছে। যখন সামনে কেউ তোমার মিথ্যে কথা বলবে না, দেখবে কথা বলার একটা ফ্লো থাকবে আলাদা, মুখের একটা চেঞ্জেস চলে আসবে। মিথ্যা কথা বললে পারে, সবাই কিন্তু খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বললে ধরা পড়বেই, যারা বোঝার না বুঝে যাবে যে ও মিথ্যা কথা বলছে সামনে দাঁড়িয়ে। তো দাদা তখন বলল না, এখানে গন্ডগোল আছে, এই আমার বোন আর মা ছিল, অনেক কিছুই রাতের বেলা ফেস করেছে। বোন যেহেতু বাইরে এসছে দিনের বেলা, তারই মতো, এই বোনেরই মতো একজন রুমের মধ্যে প্রেজেন্ট। এটা কি? বয়স্ক মানুষটা তার সাথে কথা বলেছে, এই বোনের মা। কিরে তুই টাকার ব্যাগ নিতে এসছিস, ভুলে গেছিস? সে কোনো কথা বলেনি। কি করে হয় এগুলো? যখন এইসব বলে তখন ছেলেটা বলছে আমি জানি না, আমি নতুন কাজে জয়েন করেছি। এই ছিল ঘটনা। এটা তারাপীঠে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা হোটেলের। তোমরা তো জানো তারাপীঠে আমাদের সাথেও হয়েছিল একটি হোটেলে, আমাদেরকে বলেছিলাম। অ্যাকচুয়ালি ওই হোটেলের ওই রুম নাম্বারের আমরা ঘটনা অনেক পাই। তারপরে আমরা ওই হোটেলে গিয়ে ওই রুমেই ছিলাম। আর রাতের বেলাও যে মানুষ বলে না, ঘরে শুয়ে রয়েছি, বাথরুমে জল পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সাবার চালিয়ে দিয়েছে, সোঁ করে স্পিডে জল পড়ার শব্দ, কল থেকে জল পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, গেটে খটখট করে শব্দ, সেগুলো মানে আমাদের সাথে হয়েছে, আমাদের সাথে। আমরা জানি যেগুলো বাস্তবে হয়। এবার যাদের সাথে হয় না তারা গল্প ভাববে, এন্টারটেনমেন্ট পারপাস নেবে, আর কিছু না। আমি নিজে ফিল করেছি তারাপীঠেই। যাই হোক, এখনের মতো আসবো। শোনা কথায় তোমাদের মাঝে মাঝে আমি ঘটনা অবশ্যই শেয়ার করব। আমাদের টিপসগুলো প্রত্যেক দিন বেঙ্গলি ব্লগার শোনায় আসে, চোখ রাখবে, করতে থাকবে। আর অবশ্যই রাতে কিন্তু আমাদের বেঙ্গলি ব্লগার শোনাতে ঘটনা আসছে, দুর্দান্ত একটি ঘটনা, কেউ মিস করবে না। একটু দেরি হয়ে যায় দিতে, নানা রকম কাজে রয়েছে, শরীরটা তো জানো তোমরা। যাই হোক, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ তোমাদের সকলের মাথার উপরে থাক। এখনের মতো